একটি নাম, জেফ্রি এপস্টিন। Jeffrey Epstein. Jeffrey Epstein. Jeffrey Epstein. Jeffrey Epstein. একটি দ্বীপ যাকে ডাকা হতো পেডোফাইল আইল্যান্ড, একটি প্রাইভেট জেট যার ডাকনাম ললিতা এক্সপ্রেস, আর একটি গোপন নেটওয়ার্ক যার জালে আটকা পড়েছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিবিদ, বিলিয়নিয়ার, রাজ পরিবারের সদস্য আর সেলিব্রিটিরা। আমেরিকার বিচার বিভাগ একসাথে ছেড়ে দিয়েছে ৩০ লক্ষেরও বেশি পৃষ্ঠা গোপন ডকুমেন্ট, এপস্টিন ফাইলস, ২,০০০-এর বেশি ভিডিও, ১,৮০,০০০ ছবি, মোট ৩৫ লক্ষ পৃষ্ঠার গোপন তথ্য, যা কাঁপিয়ে দিচ্ছে বিশ্বের ক্ষমতার কেন্দ্র। যে আমেরিকা সারা বিশ্বকে নারী অধিকারের শিক্ষা দেয়, সেই আমেরিকারই আঙিনায় কয়েক দশক ধরে চলেছে কিশোরী মেয়েদের সিস্টেম্যাটিক যৌন পাচার এবং নারকীয় স্যাটানিক অত্যাচার। নতুন তথ্যে যে বর্ণনা উঠে এসেছে তা পড়লে আতঙ্কে বুক কেঁপে উঠবে। আর এর সহযোগী ছিলেন সেই সমাজেরই এলিট ক্লাস, সবচেয়ে ধনী, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে সম্মানিত মানুষরা। সব প্রশ্নের শুরু যে মানুষটাকে দিয়ে, সেই মানুষটাই কি সবচেয়ে বড় রহস্য? পর্ব ১, জেফ্রি এপস্টিন কে? শুরুটা একেবারে সাদামাটা। জেফ্রি এপস্টিন শুনতে অবাক লাগলেও পেশায় সে ছিল একজন গণিতের শিক্ষক। কিন্তু এই মানুষটি একদিন আচমকা হয়ে ওঠেন এক বিলিয়নিয়ার ফাইন্যান্সিয়ার। প্রশ্নটা হলো, কিভাবে? তার বিশাল সম্পদের উৎস আজও এক গভীর ধাঁধা। নিউ ইয়র্কের অভিজাত ম্যানশন, পাম বিচের দামি এস্টেট, আর ক্যারিবিয়ানের সেই কুখ্যাত দ্বীপ লিটল সেন্ট জেমস, এসব শুধু বিলাসিতা ছিল না, ছিল এক অন্ধকার ব্যবসার অপারেশন সেন্টার। ২০০৮ সালে প্রথম ধরা পড়েন একটি নাবালিকার পতিতা সরবরাহের দায়ে। কিন্তু শাস্তি হয়েছিল মাত্র ১৩ মাসের জেল, যার বেশিরভাগ সময় তিনি দিনের সময়টা বাড়িতেই কাটিয়েছেন। এ যেন ক্ষমতার প্রতি বিচার ব্যবস্থার এক করুণ ঠাট্টা। কিন্তু বলতে গেলে সেটা ছিল টিপ অব দি আইসবার্গ। ২০১৯ সালের ফেডারেল অভিযোগে শুরু করে আসল তুফান। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত একটি সুনির্দিষ্ট সেক্স ট্রাফিকিং নেটওয়ার্ক চালানো, ১৪ বছরের কিশোরীদের ফাঁদে ফেলে শারীরিক নির্যাতন, তারপর সেই মেয়েদের দিয়েই আরও মেয়ে সংগ্রহ করানো, এক অমানবিক কুচক্র। কিন্তু বিচারের মুখোমুখি হওয়ার আগেই আশ্চর্যজনকভাবে ২০১৯ সালের ১০ আগস্ট নিউ ইয়র্কের জেলখানায় তার রহস্যময় মৃত্যু হয়। অফিসিয়াল রিপোর্ট বলছে আত্মহত্যা, কিন্তু সত্যিই কি আত্মহত্যা ছিল, নাকি তাকে চিরতরে চুপ করিয়ে দেওয়া হয়েছিল? পর্ব ২, ললিতা এক্সপ্রেস এবং এর ক্ষমতাবান যাত্রী কারা? এপস্টিনের বিলাসবহুল প্রাইভেট জেটের নাম ছিল ললিতা এক্সপ্রেস। এই জেট ছিল তার অপরাধমূলক নেটওয়ার্কের চলন্ত সিম্বল। আর এই জেটের ফ্লাইট লগ এবং নতুন প্রকাশিত ইমেলগুলোতেই ধরা পড়ে সেই ক্ষমতাবান যাত্রীদের তালিকা, যারা এপস্টিনের জগতে ওঠানামা করতেন। এই তালিকা আমাদের দেখায় এক অবিশ্বাস্য ও ভীতিকর দৃশ্য। এখানে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, যিনি এই জেটে প্রায় ২৬ বার ভ্রমণ করেছেন। নথিতে দাবি, এপস্টিন বলতেন ক্লিন্টন তরুণীদের পছন্দ করেন। রয়েছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু, যার বিরুদ্ধে এক ভিকটিম জোরপূর্বক যৌন সম্পর্কের জঘন্য অভিযোগ এনেছে। নতুন ফাইলগুলোতে এমন ছবিও আছে যেখানে অ্যান্ড্রুকে একজন নারীর উপর হামাগুড়ি দিতে দেখা যাচ্ছে। ইমেইলে দেখা যায় তিনি এপস্টিনকে বাকিংহাম প্যালেসে ডিনারের আমন্ত্রণ জানাতেন, গোপনীয়তার কথা বলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এপস্টিনের ঘনিষ্ঠতা আর নতুন কি? ২০২৬ সালের এফবিআই মেমোতে অসংখ্য অপ্রমাণিত দাবি থাকলেও মূল মামলার কোনো ভিকটিম সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ আনেনি। এর বাইরেও তালিকায় রয়েছেন টেক জায়ান্ট এলন মাস্ক, যে কিনা ইমেইলে এপস্টিনকে জিজ্ঞেস করছেন, তোমার দ্বীপে সবচেয়ে ওয়াইল্ড পার্টি কবে? রয়েছেন বিল গেটস, যার ব্যাপারে ২০১৩ সালের ইমেইলে রাশিয়ান মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক, যৌন রোগে আক্রান্ত হওয়া এবং তার তৎকালীন স্ত্রী মেলিন্ডার কাছ থেকে লুকিয়ে অ্যান্টিবায়োটিক নেওয়ার বিশদ দাবি রয়েছে। আছে নিউ ইয়র্কের নবীন মেয়র জোহরান মামদানির মা এবং ভারতীয় পরিচালক মীরা নায়ের, যিনি ঘিলেইন ম্যাক্সওয়েলের টাউন হাউসে একটি চলচ্চিত্রের আফটার পার্টিতে অংশ নিয়েছিলেন, যেখানে বিল ক্লিন্টন ও জেফ বেজোসও উপস্থিত ছিলেন বলে ইমেইলে উল্লেখ আছে। প্রিন্স অ্যান্ড্রুর সাবেক স্ত্রী সারা ফার্গুসন, যিনি ইমেইলে এপস্টিনকে আমার প্রিয়, অতুলনীয় আর বিশেষ বন্ধু বলে সম্বোধন করছেন। মাইকেল জ্যাকসনকেও অনেক ছবিতে দেখা যায় এপস্টিনের সাথে। এমনকি স্টিফেন হকিং ২০০৬ সালে এপস্টিনের অর্থায়নে ক্যারিবিয়ানে একটি বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দেন এবং তার দ্বীপে একটি বারবিকিউও অংশ নেন। একটি ইমেলে উঠে আসে যে এপস্টিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন যাতে ট্রাম্প খুশি হন, এবং সফরে মোদী নাচগানও করেছিলেন। তবে ভারত সরকার এই দাবিকে ভিত্তিহীন ও আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছে। নথিতে একটি ভিকটিমের বিবরণে এমন চাঞ্চল্যকর ও বিভৎস দাবি উঠে এসেছে যা কল্পনারও বাইরে। ভিকটিম জানায় সে একটি ইয়াটে আফ্রিকান আমেরিকান পুরুষ ও ব্লন্ড নারীদের সাথে রক্তাক্ত যৌনমিলন চলতে দেখেন। সেই একই ইয়াটে সংঘটিত হয় একটি নারকীয় ও সেইটানিক রীতিবদ্ধ অত্যাচারের। ভিকটিম দাবি করেন তার পায়ে তলোয়ার দিয়ে কাটা হয়েছিল, এক প্রকারের বলিদান হিসেবে। কিন্তু এই সব কিছু ছাপিয়ে সবচেয়ে লোমহর্ষক, সবচেয়ে অমানবিক যে দাবিটি নথিতে লিপিবদ্ধ আছে তা হল শিশুদের সাথে চরম নিষ্ঠুরতা।
ভিকটিমের বিবরণ অনুযায়ী তিনি স্বচক্ষে দেখেছেন কিভাবে নবজাতক ও শিশুদের ধর্ষণের পর জবাই করে তাদের দেহ খণ্ড বিখণ্ড করে মাংস রান্না করে খাওয়া হয়। এমনকি সেই বিচ্ছিন্ন অন্ত্র থেকে মলমূত্র পর্যন্ত এইসব তথাকথিত প্রভাবশালী সেলিব্রিটি লোকেরা খেয়ে উপভোগ করত, যেখানে নাম আসে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের। শুধু তাই নয়, ভিকটিম আরও দাবি করেন যে তিনি নিজে জর্জ বুশ, জেফ্রি এপস্টিন এবং সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম জে ক্লিন্টন দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন। এদের অনেকেই দাবি করেন তারা শুধু সামাজিক বা ব্যবসায়িক সাক্ষাৎ রাখতেন, কারণ নথিপত্র ও ভিকটিমদের বিবরণ বলে তাদের অনেকেই কেবল দর্শক ছিলেন না, বরং এই অন্ধকার ব্যবস্থার সক্রিয় অংশীদার ছিলেন। তবে এই বিশাল অপরাধ জালের অর্থনৈতিক ইঞ্জিনটি কী ছিল? এর উত্তর লুকিয়ে আছে একজন মানুষের হাতে, এপস্টিনের সম্পদের আসল উৎসের কাছে। পর্ব ৩, এপস্টিনের আসল ব্যবসা। জেফ্রি এপস্টিনের ব্যবসা ছিল এক গভীর রহস্যের জাল। 1981 সালে তার নিজের ফার্ম শুরু। অফিসিয়ালি সে বিশ্বের বিলিয়নিয়ারদের ফাইন্যান্স ম্যানেজ করেন, কিন্তু আসলে তার সম্পদের মূল খনি ছিলেন আরেকজন মানুষ, লেজলি ওয়েক্সনার, ভিক্টোরিয়াস সিক্রেটের প্রতিষ্ঠাতা, যিনি এপস্টিনকে এতটাই বিশ্বাস করতেন যে নিজের সমস্ত আর্থিক সম্পদ, কোটি কোটি ডলারের নিয়ন্ত্রণ তার হাতে তুলে দিয়েছিলেন। এটা শুধু ট্রাস্ট নয়, এটা ছিল আত্মসমর্পণ। তার দীর্ঘদিনের সহযোগী গিলাইন ম্যাক্সওয়েল, যাকে পরে কিশোরী মেয়েদের সংগ্রহ ও প্রস্তুত করার জন্য যৌন পাচারের দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং যিনি এখন 20 বছরের কারাদণ্ড ভোগ করছেন, তিনিও এই ব্যবসার অন্ধকার দিকটির কেন্দ্রবিন্দুতে ছিলেন। যদিও পরে উইক্সনারি এপস্টিনের বিরুদ্ধে বিশাল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ তুলেন। তাহলে কি দাঁড়ালো? এপস্টিনের ব্যবসা ছিল আসলে এক ধরনের ক্ষমতার লেনদেন, প্রভাবের বাজারি এবং রহস্যময় বিনিয়োগ, যার পুরো আড়ালের নিচে অন্ধকারে চলত তার নরকের আসল কারখানা। অর্থ ছিল তার অস্ত্র, বিশ্বাস ছিল তার ফাঁদ, আর তার নেটওয়ার্ক ছিল সেই সুড়ঙ্গ পথ যার মাধ্যমে তিনি পৌঁছে যেতেন ক্ষমতার সবচেয়ে অন্ধকার কক্ষে। কিন্তু এই কক্ষগুলো কি শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ ছিল? না, এর শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছিল অনেক দূরে, আরেক অন্ধকার রাজ্যে। পর্ব ৪, এপস্টিন আর ইসরায়েলের সম্পর্ক। এবার আসি সবচেয়ে রহস্যময়, সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায়। এপস্টিনের কূটনীতি শুধু ওয়াল স্ট্রিট বা হলিউডেই থামেনি, তা পৌঁছে গিয়েছিল ইতিহাসের আরেকটি কালো অধ্যায়, ইসরায়েলের দোরগোড়ায়। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এপস্টিনের ফাইল বলছে বারাক 2013 থেকে 2017 সাল পর্যন্ত এপস্টিনের নিউ ইয়র্কের বাড়িতে গিয়েছেন 30 বারেরও বেশি, স্ত্রীসহ রাত্রি যাপনও করেছেন। তাদের ইমেলগুলোও হতভম্ব করার মতো। সেখানে আলোচনা হচ্ছে ইসরায়েলি ড্রোন প্রযুক্তি, ম্যালেরিয়া টেস্ট কিট, আফ্রিকায় তেলের চুক্তির মতো, যার সবই রাষ্ট্রীয় স্তরের হাইলি ক্লাসিফাইড বিষয়। এখানেই আসে বড় ষড়যন্ত্র। এপস্টিনের সঙ্গী ম্যাক্সওয়েলের বাবা ছিলেন রবার্ট ম্যাক্সওয়েল, যার মোসাদের সাথে যোগাযোগের জোরালো অভিযোগ ইতিহাসের পাতায় আছে। মোসাদি হল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। 2026 সালের FBI মেমোতে দাবি করা হয়েছে এপস্টিন নিজেই ছিলেন একজন কো-অপ্টেড মোসাদ এজেন্ট, যিনি বারাকের অধীনেই প্রশিক্ষণ নিয়েছিলেন। তার মিশন ছিল সম্ভবত হানি ট্র্যাপ, যৌন ফাঁদ তৈরি করে বিশ্ব নেতাদের ব্ল্যাকমেইল করা। এইসব তথ্য ইসরায়েলকে এপস্টিনের বৈশ্বিক প্রভাব জালের একটি কৌশলগত নোড হিসাবে চিত্রিত করে, যা মার্কিন রাজনীতি, গালফ এলিট এবং আন্তর্জাতিক কূটনীতিকে সংযুক্ত করেছিল। ইসরায়েলি কর্মকর্তারা একে ভিত্তিহীন ও ইহুদি বিদ্বেষী বলে উড়িয়ে দিলেও সম্পর্কের এই ঘনঘটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এত ক্ষমতার জাল পেরিয়ে সেগুলো বাইরে এলো কীভাবে? পর্ব ৫, কিভাবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একে ফাঁস করে। এই নথি কেউ আদৌ প্রকাশ করতে চায়নি। এটা আদায় করতে হয়েছে জনগণের চাপ আর কংগ্রেসের কঠোর আইনের মাধ্যমে। 2025 সালের নভেম্বরে পাশ হয় এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট, আর প্রেসিডেন্ট ট্রাম্প সই করেন। আইনটি স্পষ্ট, মার্কিন বিচার বিভাগের ডিওজে কাছে থাকা এপস্টিন ও ম্যাক্সওয়েল সংক্রান্ত সমস্ত নথি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। কিন্তু ডেডলাইন পেরিয়ে গেল, অনেক তালবাহানা হলো, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অনেক অজুহাত দেখালো, তবু নথি এলো না। শেষমেশ 2026 সালের গত 30 জানুয়ারি, বলতে গেলে জনগণের চাপেই তারা এপস্টিন ফাইলস রিলিজ করে। 30 লাখ পৃষ্ঠা, 180,000 ছবি, 2000 ভিডিও, মোট প্রায় 35 লাখ পৃষ্ঠার অন্ধকার দলিল। কিন্তু এখানেই শেষ নয়। ডিওজে নিজেই স্বীকার করেছে তারা 60 লাখ পৃষ্ঠা চিহ্নিত করেছিল। তাহলে বাকি 25 লাখ পৃষ্ঠা কোথায়? কি লুকানো আছে সেখানে? কোন নাম, কোন রাষ্ট্র, কোন গোপন চুক্তি আড়ালে রয়ে গেল? ডেমোক্র্যাট কংগ্রেসম্যানরা এই প্রশ্নই তোলেন। আসল সত্য এখনও টানাপোড়াই, যেটা শুরু হয়েছিল একটি জেলখানায় এক রাতে। কারণ সবচেয়ে বড় রহস্য তো এপস্টিনের মৃত্যু নিয়েই। পর্ব ৬, এপস্টিনের আত্মহত্যা। 10 আগস্ট 2019, বিচার শুরুর আগের সেই রাত। পৃথিবীর সবচেয়ে বড় গোপন রহস্যের সাক্ষী জেফ্রি এপস্টিন নিউ ইয়র্কের একটি উচ্চ নিরাপত্তা কারাগারে ঝুলন্ত অবস্থায় মৃত পাওয়া গেলেন। সরকারি রিপোর্ট বলল আত্মহত্যা, কিন্তু গল্পটা এত সহজ নয়। কারণ ঘটনা ঘিরেই যেন চলছে সাজানো নাটক। আগের মাসেই তিনি একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, অথচ তাকে সুইসাইড ওয়াচ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
সেই রাতে তার সাথে কোনো কয়েদি ছিল না। দুজন গার্ড ঘুমিয়ে পড়েছিল এবং রেকর্ড ভুল করেছিল, আর সিসি ক্যামেরাগুলো নষ্ট ছিল। অটোপসিতে ভাঙ্গা হাড়ের প্রমাণ মিললেও এটাকে বয়সের অজুহাত দেওয়া হয়। যার কাছে বিশ্বের ক্ষমতাবানদের সবচেয়ে অন্ধকার রহস্য ছিল, তার মৃত্যু কি এতগুলো দুর্ঘটনায় ঘেরা হতে পারে? এপস্টিন ডিড নট কিল হিমসেলফ। এটি শুধু একটি ইন্টারনেট ক্লেম নয়, এটি জনগণের গভীর অবিশ্বাসের জ্বলন্ত প্রকাশ। 2026 সালের নথিতেও সরকার আত্মহত্যার পক্ষেই রায় দিয়েছে, কিন্তু বিশ্বাস সেটা এখন মৃতপ্রায়। আর এই মৃত্যুর পেছনের অসম্পূর্ণ গল্পই আমাদের নিয়ে যায় এক চূড়ান্ত তিক্ত সত্যের দরজায়। পর্ব 7। আমেরিকা কি সত্যি নারী অধিকারের পক্ষে? পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা, যে নারী অধিকার, ক্ষমতায়ন, ফেমিনিজমের জয়গান গায়, এপস্টিন কেলেঙ্কারি সেই মুখোশটা একেবারে ছিঁড়ে ফেলে দিয়েছে। যে সমাজ আমার শরীর আমার ইচ্ছা বলে চিৎকার করে, সেই সমাজের ক্ষমতার চূড়ায় বসে থাকা ব্যক্তিরাই কিশোরী মেয়েদের পণ্য বানিয়ে রেখেছিলেন বছরের পর বছর। যারা মঞ্চে নারী অধিকারের বুলি আওড়ায়, তারাই এপস্টিনের পার্টিতে গিয়ে চুপ থেকেছেন। টক্সিক মডার্নিটির এটাই চূড়ান্ত উদাহরণ। যৌনতাকে মুক্তি বলে চালিয়ে দিয়ে একটি সংস্কৃতি তৈরি করা হয়েছে, যার আড়ালে চলেছে শিশু শোষণের সবচেয়ে ঘৃণ্য রূপ। এপস্টিনের শিকারদের আইনজীবী গ্লোরিয়া অলরেড নিজেই বলেছেন, ডিওজের নথি প্রকাশ ভিকটিমদের সর্বহারা করেছে। অনেকের নাম লিক হয়ে গেছে, যারা কখনো প্রকাশ্যে আসেনি। তাহলে এটাই কি নারী অধিকারের রক্ষাকর্তা সরকারের চিত্র? এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ব্যবস্থার ক্রমাগত ব্যর্থতা, যেখানে ক্ষমতাবানদের রক্ষা করা হয় আর দুর্বলদের অধিকার ক্ষুণ্ণ করা হয়। তাহলে শেষ কথাটা কি? এপস্টিন কেলেঙ্কারি শুধু একটি অপরাধের গল্প নয়, এটি আমাদের সময়ের সবচেয়ে বড় আয়না। এই আয়নায় আমরা দেখি ক্ষমতার ভণ্ডামি, নৈতিকতার মৃত্যু আর ন্যায় বিচারের এক দুঃস্বপ্ন। এই নথি প্রমাণ করে আসল অপরাধী হয়তো কখনোই বিচারের মুখ দেখবে না, কারণ তারা বিচার ব্যবস্থার ঊর্ধ্বে। ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং আলোচনা তৈরি করুন, কারণ নীরবতাই হচ্ছে এই অপরাধের সবচেয়ে বড় সহযোগী। ধন্যবাদ।